এই ভিডিওতে আমি ইলেকট্রিক্যাল ডিজাইনের সবচেয়ে ৩টি গুরুত্বপূর্ণ ড্রয়িং সম্পর্কে বলবো। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। শুরু করছি ইন্ট্রোর পর। প্রথমে আসছে কনসেপ্ট ড্রয়িং, যাকে অনেক সময় ডিজাইন ড্রয়িং বলে, আবার অনেক সময় টেন্ডার ড্রয়িংও বলা হয়। এই ড্রয়িংটি দিয়ে ডিজাইনের শুরু করা হয়। এটা বানানো হয় কনসালটেন্ট কোম্পানি টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের ডেস্কে। ধরেন একটা ফ্যাক্টরি বানানোর প্রজেক্ট, সেখানে কোথায় মেশিনারিজ বসবে, কোথায় কন্ট্রোল রুম হবে, এসবের একটা ধারণা দেওয়ার জন্য যে ইনিশিয়াল ড্রয়িংটা করা হয় সেটা হলো কনসেপ্ট ড্রয়িং। এটা দেখে সবাই একটা আইডিয়া পায় যে কী ধরনের পাওয়ার লোডগুলো থাকবে, কোথায় ট্রান্সফর্মার বসবে, কয়টা লাইট থাকবে, কোন জায়গাগুলোতে আরও বেশি অ্যাটেনশনের প্রয়োজন পড়বে। এটা কনসেপ্ট ড্রয়িং থেকেই বোঝা যায়। এমন একটা ইনসিডেন্ট হলো যে একটা গার্মেন্টস ফ্যাক্টরি ডিজাইন করতে হলো, সেখানে জাস্ট বিকজ কনসেপ্ট ড্রয়িং এর ভুলের কারণে একটা পুরো সাবস্টেশনকে রিমুভ করতে হচ্ছে এবং নতুন করে একটা সাবস্টেশন বানাতে হচ্ছে। তো সেই জন্যই কনসেপ্ট ড্রয়িংটা প্রথম দিকে খুবই ইম্পর্ট্যান্ট হয়। এরপরেই আসে শপ ড্রয়িং। ইন্টারভিউতে একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন থাকে যে শপ ড্রয়িংটা কী জিনিস। একে অনেক সময় এক্সিকিউটিভ ড্রয়িংও বলা হয়। এই ড্রয়িংটি ব্যবহার করে কন্ট্রাক্টর তার কাজ শুরু করেন। এটাতে সিচুয়েশন অনুসারে বা স্ট্রাকচারাল ডিফারেন্স অনুসারে অনেক সময় কনসেপ্ট ড্রয়িংয়ে অনেক কিছু চেঞ্জ করা হয়। আর একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস যে এটি কন্ট্রাক্টর কোম্পানির টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের ডেস্কে এই ডিজাইনটা করা হয়। সব ড্রয়িংয়ে অ্যাকচুয়ালি সব কিছু খুব ডিটেলে থাকে, যে ডিবি বক্স কোথায় বসবে, ডিবি বক্স থেকে কোন তার কোথায় যাবে, কি ধরনের ইনসুলেশন ব্যবহার করা হবে তারগুলোতে, কি টাইপের ইনসুলেশনের তার কোন লোডে গিয়ে পৌঁছাবে, কোন কোন ম্যাটেরিয়াল কোথায় ইউজ করা হবে, এটি খুব ডিটেলসে সব ড্রয়িংয়ে দেওয়া থাকে। কোন লাইট পয়েন্ট কোথায় হবে, কিভাবে ইএমটি বা পিভিসি কনডুইট থাকবে, আর্থিং কোথায় হবে, লাইটেনিং প্রোটেকশন কেমন টাইপের হয়ে থাকবে। প্রতিটি সেকশনের জন্য আলাদা আলাদা সব ড্রয়িং করা হয়ে থাকে। এই সব ড্রয়িংয়ের ভুলের কারণে অনেক সময় ফায়ার বা ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হয়ে থাকে বিল্ডিংগুলোতে। দেখা গেল অনেক বেশি লোডের ইকুইপমেন্টস আছে, কিন্তু সব ড্রয়িংয়ের ভুলের কারণে অনেক সময় কম সাইজের তার ব্যবহার করা হয়, তখন কিন্তু ওই ফ্লোরটিতে বার্নিং রিস্ক থাকে। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই সব ড্রয়িং কন্ট্রাক্টর কোম্পানি করার পরপরই সেটা কনসালটেন্ট কোম্পানির কাছে পাঠানো হয়। দেন কনসালটেন্ট কোম্পানি সেটাকে অ্যাপ্রুভ করার পরে আবার সেটি কন্ট্রাক্টর কোম্পানির কাছে আসেন। এরপর হলো অ্যাজ বিল্ড ড্রয়িং। এর কাজের সাথে নামের কিন্তু মিল আছে। নির্মাণ শেষে বাস্তবে যা তৈরি করা হয়েছে সেটা অ্যাকচুয়ালি অ্যাজ বিল্ড ড্রয়িংয়ে থাকে। সব ড্রয়িং থেকেও যদি কোনো কিছু পরিবর্তন করা হয় সেটা সরাসরি হালনাগাদ করে অ্যাজ বিল্ড ড্রয়িংয়ে দেওয়া হয়। সাইটে অনেক সময় ডিজাইন অনুসারে কাজ করা সম্ভব হয় না। দেখা গেল সাইটে বিম পড়ে গেছে, প্রপারলি অ্যাক্সেস পাওয়া যাচ্ছে না পয়েন্টগুলোতে, তখন রুটটাকে একটু চেঞ্জ করা হয়। এই সকল পরিবর্তনগুলো যদি আপনি আপডেট করে অ্যাজ বিল্ড ড্রয়িংয়ে না দেন, তখন পরবর্তীতে কেউ যদি সার্ভিস করতে আসে তখন কিন্তু তার মাথায় হাত পড়ে। এই ড্রয়িংগুলো যদি ঠিক মতন করা না হয় তাহলে দেখা যায় ইলেকট্রিশিয়ান একরকম করছে, কন্ট্রাক্টর একরকম করছে, ডিজাইনার অন্যরকম করছে। এই জন্যে প্রপার ইলেকট্রিক্যাল ডিজাইন শিখতে হলে তিনোটি ড্রয়িংকে খুব ভালোভাবে বুঝতে হবে। এখন দেখব ইলেকট্রিক্যাল ডিজাইনাররা কীভাবে আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের সাথে কোঅর্ডিনেট করে ডিজাইন করেন। ধরো বিল্ডিংয়ে ট্রান্সফর্মার আর জেনারেটরের জন্য আলাদা রুম লাগবে। এখন আপনি যদি আর্কিটেক্টকে আগে থেকে না বলেন যে আমার 2টা সেপারেট রুম লাগবে ট্রান্সফর্মার এবং জেনারেটরের জন্য, তাহলে কিন্তু সে প্ল্যানে এটা ইনক্লুড করবে না। তাই অবশ্যই আর্কিটেক্টের সাথে প্রপারলি কোঅর্ডিনেট করে আপনার ট্রান্সফর্মার এবং জেনারেটরের সাথে ওয়ালের যে ক্লিয়ারেন্সটা সেটা এবং রুমের সাইজটা অবশ্যই আর্কিটেক্টকে জানাতে হবে। এরপরে আসলো লাইটিং ডিজাইন কনফার্ম করা। সেক্ষেত্রে লাইটের পয়েন্টগুলো কোথায় থাকবে এবং কোথায় ফল সিলিংগুলো থাকছে, কোথায় লাইটের পয়েন্টসগুলো থাকছে, কোথায় সিলিন্ড্রিক্যাল এবং ডেকোরেটিভ লাইটগুলোর অবস্থান, কোথায় স্পট লাইট, কোথায় স্ট্রিপ লাইট। না হলে দেখা যাবে সাইটে লাইট বসাচ্ছেন একভাবে এবং সিলিংয়ের ডিজাইন হচ্ছে অন্যভাবে। এই ক্ষেত্রে ডায়ালাক্স ইভো নামে একটা ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন্ড একটা সফটওয়্যার আছে, যেটা দিয়ে আমরা লাইটের ডিজাইন করে থাকি। সেটা আমরা পরবর্তীতে ইন ডিটেলসে দেখব। এরপরে আসছে ফার্নিচার ওয়াইজ সকেট ডিজাইন করা।
ধরেন একটা অফিস ডিজাইন করছেন, সেখানে এমপ্লয়িরা কোথায় বসবে, সেখানে এমপ্লয়িদের কি পরিমাণ লোড লাগবে, সেই অনুসারে সকেট বসাতে হবে। অনেক সময় অফিস ফ্লোরগুলোতে অ্যাটাচড সকেটও থাকে। এই জন্যে আর্কিটেক্ট ডিজাইনারের থেকে আগে ফার্নিচার লেআউটটা সংগ্রহ করুন, দেন ওই অনুসারে সকেটগুলোকে ডিজাইন করুন। এখন দেখব সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে কিভাবে কোঅর্ডিনেট করে ইলেকট্রিক্যাল ডিজাইন করা হয়। ইকুইপমেন্ট লোডিং, দেখা যায় অনেক সময় কিছু ইকুইপমেন্টস থাকে খুবই ভারী, যেমন ট্রান্সফর্মার এবং জেনারেটর। এদের ওজন এমনিতেই অনেক বেশি। দেখা যায় ট্রান্সফর্মারের ওয়েট 1 টন, জেনারেটর ওয়েট 2 টন। এগুলো কোথায় অবস্থান করবে বিল্ডিংয়ে, সেটা আমাদেরকে প্রপারলি সিভিল ইঞ্জিনিয়ারকে জানাতে হবে। ধরেন আপনি একটা ব্যাকআপ জেনারেটর 5 তলায় বসানোর প্রয়োজন পড়ছে, কিন্তু সিভিল ইঞ্জিনিয়ার জানেই না যে 5 তলায় কোনো জেনারেটর থাকবে। তখন দেখা যাচ্ছে আপনার ছাদকে কাটতে হচ্ছে স্ল্যাবগুলোকে রিইনফোর্স করার জন্য। ইউজুয়ালি নিচের ফ্লোরে লোড ভালো নিতে পারে, তাই ট্রান্সফর্মার এবং জেনারেটরগুলো গ্রাউন্ড ফ্লোরেই বেশিরভাগ সময় থাকে। এতে করে ভাইব্রেশন, নয়েজ এবং লোডগুলোকে খুব ভালোভাবে ম্যানেজ করা যায়। কিন্তু দেখা গেল 30 তলা বিল্ডিংগুলোতে সাধারণত নিচে যদি সব হেভি ইকুইপমেন্টস রাখা হয়, তখন ভোল্টেজ ড্রপ এবং ডিলে দেখা দিতে পারে। তখন উপরের কোনো একটা ফ্লোরে সেকেন্ড একটি ট্রান্সফর্মার সেট আপ করতে হয়। এক কথায় সিভিল ইঞ্জিনিয়ারকে অনেক সময় আগে থেকে স্ল্যাবের ক্যাপাসিটি বাড়ানোর কথা জানিয়ে রাখতে হয়। না হলে হঠাৎ করে ইকুইপমেন্ট রাখার কারণে দেখা যাবে স্ট্রাকচারাল ক্র্যাক পড়ে গেছে। এখন মেকানিক্যাল ডিজাইনারদের সাথে কোঅর্ডিনেট করা পালা। ক্যাবেল ট্রে, পানির পাইপ, এইচভিএসি ডাক এসব একসাথে বসানো যাবে না। এই জন্য সাইটে কাজ শুরু করার আগে লেআউট কোঅর্ডিনেট করা প্রয়োজন। না হলে দেখা যাবে ফল সিলিং এর নিচে ক্যাবেল ট্রে বসানো, হঠাৎ একদিন পাইপ লিক করে শর্ট সার্কিট দেখা দিল, তখন নতুন করে আবার ট্রে বসানো শুরু করতে হবে। এরপরে আসে ফায়ার ফাইটিং সিস্টেম কোঅর্ডিনেশন। ফায়ার ফাইটিং এর পাইপ, স্প্রিংকলার, স্মোক ডিটেক্টর সব মেকানিক্যাল টিমের কাজ। এগুলো যদি ইলেকট্রিক্যাল প্যানেলের কাছাকাছি থাকে তাহলে কিন্তু ভয়াবহ বিপদ। আপনি ভাবছেন যে আপনার ক্যাবেল ট্রেটা সেফ জায়গায়, ওইদিকে স্প্রিংকলার লিক হয়ে সিস্টেম যাবে ডাউন করে। এই জন্য ফায়ার টিম এবং ইলেকট্রিক্যাল টিমকে একসাথে বসে লেআউটটাকে ফাইনালাইজ করতে হয়। এটা আসলে একটা টিম ওয়ার্ক। আর কোঅর্ডিনেট ছাড়া দেখা যাবে সব কাজকে রিডিউ করতে হচ্ছে। এর পরের ভিডিওতে দেখবো আমরা যে কোনো প্রজেক্টের লোড এস্টিমেশন। আমাদের পুরো বিল্ডিং প্রজেক্টে কি পরিমাণ লোড আছে এটা আগে থেকে ডিটারমাইন করে নিতে হয়। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই।